ব্যায়াম ক্লাসিক্সের সপ্তম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নতুন বছরের প্রথম গল্প না হয় সেই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করা যাক। আজ আপনাদের জন্য রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই ছোট গল্প ছোটি। গল্প পাঠে দেবাত্রী, এই গল্পের সূত্রধার আমি অতনু। গল্প শুরুর আগে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের 1000 সাবস্ক্রাইবারের গণ্ডি পার করানোর জন্য। তাহলে দেরি কেন, শুরু করি। বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবনা উদয় হলো। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ মাস্তুলে পরিবর্তিত হবার প্রতীক্ষায় পড়েছিল। স্থির হলো সেটা সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হবে, তাই উপলব্ধি করে বালকেরা এ প্রস্তাবের সম্পূর্ণ অনুমোদন করল। কোমর বেঁধে সকলেই যখন মনোযোগের সাথে কাজে প্রবৃত্ত হবার উপক্রম করছে, এমন সময় ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির ওপরে গিয়ে বসল। ছেলেরা তার এইরূপ উদার ও উদাসীন্য দেখে কিছুটা বিমর্ষ হয়ে গেল। একজন এসে ভয়ে ভয়ে তাকে একটু আধটু ঠেলল, কিন্তু সে তাতে কিছুমাত্র বিচলিত হল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগল। ফটিক এসে আস্ফালন করে বলল, দেখ, মার খাবি, এবার ওঠ। সে তাতে আরও একটু নড়ে চড়ে আসনটি বেশ স্থায়ী রূপে দখল করে নিল। এরূপ অবস্থায় সকলের সামনে রাজ সম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভাইয়ের মাথায় অনতি বিলম্বে এক চর কষিয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল। কিন্তু সাহস হতো না। কিন্তু এমন একটা ভাব ধারণ করল যেন ইচ্ছে করলেই এখনই তাকে রীতিমতো শাসন করে দিতে পারে, কিন্তু করল না। কারণ এর আগে আর একটা ভালো খেলা মাথায় উদয় হয়েছে, তাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করল, মাখনকে শুদ্ধ এ কাঠ গড়াতে আরম্ভ করা যাক। মাখন মনে করল এতে তার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের চেয়ে এর আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তা তার কিংবা আর কারোরই মনে উদয় হলো না। ছেলেরা কোমর বেঁধে ঠেলতে আরম্ভ করলো। গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হয়ে গেল। খেলার আরম্ভতেই এইরূপ আশাতীত ফলাফল লাভ করে অন্যান্য বালকেরা বিশেষ আনন্দিত হয়ে উঠল, কিন্তু ফটিক কিছুটা শশব্যস্ত হল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছেড়ে ফটিকের উপরে গিয়ে পড়ল। একেবারে অন্ধভাবে মারতে লাগলো। তার নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিল। খেলা ভেঙে গেল। ফটিক গোটা কতক কাশ তুলে নিয়ে একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে বসে চুপচাপ করে কাশের গোড়া চিবোতে লাগল। এমন সময় একটি বিদেশি নৌকা ঘাটে আসতে লাগল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল নিয়ে বের হয়ে গেল। বালককে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবোতে চিবোতে বলল, এদিকে। কিন্তু কোন দিকে যে নির্দেশ করল কারোরই বোঝবার সাধ্য ছিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করল, কোথায়? জানি না বলেই পূর্বের তৃণমূল থেকে রস গ্রহণে প্রবৃত্ত হল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীদের বাড়ির সন্ধানে চললেন। এই সময় বাঘা বাগদি এসে বলল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক বলল, যাব না। বাঘা তাকে বলপূর্বক আরকোলা করে তুলে নিয়ে গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়তে লাগল।
ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হয়ে বললেন, তুই আবার মাখনকে মেরেছিস? ফটিক বলল, না, মারিনি তো। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞেস করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন নিজের পূর্ব নালিশের সমর্থন করে বলল, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না। দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চর কষিয়ে দিয়ে বলল, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে 2-3টা প্রবল চপেটাঘাত করলেন। ফটিক মাকে ঠেলে দিল। মা চিৎকার করে বললেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে বললেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে বললেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলেই গড় করে প্রণাম করলেন। বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হয়েছে। তারা অনেকটা বড় হয়ে উঠেছে। তার স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায়নি। আজ অনেক দিন বাদে দেশে ফিরে এসে বিশ্বম্ভর বাবু তার ভগিনীকে দেখতে এসেছেন। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায়ের 2-1 দিন পূর্বে বিশ্বম্ভর বাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের শ্মশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলেন। শুনে বিশ্বম্ভর প্রস্তাব করলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হলেন। ফটিককে জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফিয়ে উঠে বলল, যাবো। যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলেই ফেলে দেয়, কি মাথাই ফাটায়, কিংবা কি একটা দুর্ঘটনা ঘটায়। তবুও ফটিকের বিদায় গ্রহণের জন্য এত আগ্রহ দেখে তিনি ঈষৎ ক্ষুণ্ণ হলেন। কবে যাবে, কখন যাবে করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল। উৎসাহে তার রাতে ঘুম হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তার ছিপ, ঘুড়ি, লাঠাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করবার পুরো অধিকার দিয়ে গেল। কলকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমত মামির সঙ্গে আলাপ হলো। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা বলতে পারি না। তার নিজের 3টি ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্যা পেতে বসে আছেন। এর মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াগেঁয়ে ছেলে ছেড়ে দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হলো, তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড আছে। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নেই, কোনো কাজেও লাগে না, স্নেহও উদ্রেক করে না, তার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নয়। তার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানান রূপে বেড়ে ওঠে। লোকে সেটা তার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা হঠাৎই চলে যায়। লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না। এই জন্য নিজের অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে স্নেহ কিংবা সখ্য লাভ করতে পারে,
তবে তার কাছে আত্মবিকৃত হয়ে থাকে। কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলে মনে করে। সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে ধারণা হতে আরম্ভ হয়। অতএব তাদের কাছ থেকে উপেক্ষা অত্যন্ত দুঃসহ মনে হয়। মামির স্নেহহীন চোখে সে যে একটা গলগ্রহের মতো প্রতিভাত হচ্ছে, এটাই ফটিকের সবচেয়ে বেশি কষ্ট লাগত। মামি যদি দৈবাত তাকে কোনো একটা কাজ করতে বলতেন, তাহলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করে ফেলত। অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়ো গে, যাও। তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। ঘরের মধ্যে এইরূপ অনাদর, এরপর আবার হাঁফ ছাড়বার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি নিয়ে বো বো শব্দে উড়িয়ে বেড়াবার সেই মাঠ, করে উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ গেয়ে অকর্মণ্যভাবে ঘুরে বেরিয়ে সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তার নিরুপায় চিত্তকে আকর্ষণ করত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখার অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসরের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন, সেই বঞ্চিত, শঙ্কিত, শীর্ণ, দীর্ঘ, অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত। মাস্টার যখন মার আরম্ভ করত, তখন ভার ক্লান্ত গর্দভের মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলবার ছুটি হতো, তখন জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত। যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়ে যেত, তখন তার চিত্ত অধীর হয়ে উঠত। একদিন অনেক প্রতিজ্ঞা করে, অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলেছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তারপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়ল। মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর, অপমান করতে আরম্ভ করলেন। স্কুলে তার এমন অবস্থা হলো যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করত। এর কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করে আমোদ প্রকাশ করত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করে বললেন, বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলে চলে আসলো। সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের উপর অত্যন্ত অভিমান হলো। নিজের হীনতা এবং দৈন্য তাকে মাটির সাথে মিশিয়ে ফেলল।
স্কুল থেকে ফিরে সেই রাত্রে তার মাথা ব্যথা করতে লাগলো এবং গা শিরশির করে আসলো। বুঝতে পারলো তার জ্বর আসছে। বুঝতে পারলো ব্যায়ামও বাঁধালে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে। মামি এই ব্যায়ামটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবে তা সে স্পষ্ট উপলব্ধি করতে পারল। রোগের সময় সেই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কার কাছে সেবা পেতে পারে, এরূপ প্রত্যাশা করতে তার লজ্জা বোধ লাগল। পরদিন সকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিনে আবার রাত্রি হতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে। সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হল। অবশেষে কোথাও না পেয়ে বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্ভর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়ালো। তখনও ঝুপঝুপ করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে। রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে। দুইজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করল। তার আপাদমস্তক ভিজে, সর্বাঙ্গে কাদা, মুখ চোখ লোহিত বর্ণ, থরথর করে কাঁপছে। বিশ্বম্ভর বাবু প্রায় কোলে করে তাকে ভেতরে নিয়ে গেলেন। মামি তাকে দেখেই বলে উঠলেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালো করে আহার আদি হয়নি এবং নিজের ছেলেদের সাথেও না হোক অনেক খিটমিট করেছেন। ফটিক কেঁদে উঠে বলল, আমরা মার কাছে যাচ্ছিলাম, আমাকে পেরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বেড়ে উঠল। সমস্ত রাত প্রলাপ বকতে লাগলো। বিশ্বম্ভরবাবু চিকিৎসক নিয়ে আসলেন। ফটিক তার রক্তবর্ণ চোখ একবার উন্মিলিত করে কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়ে বলল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন। ফটিক আবার বিড়বিড় করে বকতে লাগলো। বলল, মা, আমার মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করে ঘরের চারিদিকে দেখল। নিরাশ হয়ে আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুল। বিশ্বম্ভরবাবু তার মনের ভাব বুঝতে পেরে তার কানের কাছে মুখ নত করে মৃদু স্বরে বললেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তার পরদিনও কেটে গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু সীমিত প্রদীপে রোগশয্যায় বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। ফটিক খালাসিদের মতো সুর করে করে বলতে লাগলো, এক বাও মিলে না, দো বাও মিলে না, এক বাও মিলে না, দো বাও মিলে না। কলকাতায় আসবার সময় অনেকটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল। খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত। ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপছে এবং যে আকুল সমুদ্রে যাত্রা করছে, বালক রশি ফেলে কোথাও তার তল পাচ্ছে না। এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেই উচ্চ কলরবে শোক করতে লাগলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করলেন। তিনি শয্যার উপর আছাড় খেয়ে পড়ে উচ্চস্বরে ডাকলেন, ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়ে বলল, মা। মা আবার ডাকলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক
আস্তে আস্তে পাশ ফিরে কাউকেও লক্ষ্য না করে মৃদু স্বরে বলল, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প ছুটি। এই গল্পের নাট্যরূপ লিলি, গল্প পাঠে দেবাত্রী, ফটিক এবং বাঘার চরিত্রে অভিষেক, বিশ্বম্ভরের ভূমিকায় অর্ণব, ফটিকের মা অন্বেষা, মাখন শুভম, মামির চরিত্রে আছেন দেবলীনা, ছেলেরা যথাক্রমে শুভম এবং সূর্য। গল্পটির পর্ব পরিচালনা এবং শব্দগ্রহণে দেবাদ্রী ও অপেক্ষা। ধ্বনি পরিকল্পনা এবং আবহে আমি অতনু। এই গল্পের পোস্টার ডিজাইনে রয়েছে নীল। শেষ হলো আমাদের আজকের গল্প। এরকমই আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক নতুন নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া। ধন্যবাদ।